মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের উপর কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুঁজে বের করবে এবং প্রশ্নগুলোর সাথে কিছু ক্লু দেওয়া থাকবে। শুরু হচ্ছে প্রথম প্রশ্ন, কোনটির চৌম্বক মোমেন্টের মান সর্বাধিক? এখানে 4টি যৌগ দেওয়া আছে, এদের চৌম্বক মোমেন্টের মান তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে কিছু ধারণা দেওয়া হচ্ছে, তোমরা এই ধারণা থেকে চৌম্বক মোমেন্টের মান নির্ণয় করো। জটিল যৌগে সংকরণ। তো আমরা আগে থেকেই জানি যে জটিল যৌগ কাকে বলা হচ্ছে। জটিল যৌগ বলা হয় ওই সকল যৌগকে যে সকল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকে আর তাদের চতুর্দিকে কিছু সংখ্যক লিগ্যান্ড নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে সজ্জিত থাকে। জটিল আয়ন যদি বলা হয় তাহলে একই কথা, যে সকল আয়নে একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকে আর চতুর্দিকে কিছু সংখ্যক লিগ্যান্ড নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে সাজানো থাকে। তো জটিল যৌগে যখন আমরা, যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি FeCN6, এটা 4-, এটা একটা জটিল যৌগ। তো এই যে জটিল যৌগটা আছে, জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণু হবে এটা, লিগ্যান্ড হবে এগুলো, লিগ্যান্ড হবে এই ছায়ানোটা হচ্ছে লিগ্যান্ড, অর্থাৎ এই Feটা হচ্ছে কেন্দ্রীয় ধাতু আর CNটা হচ্ছে লিগ্যান্ড। তো এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় ধাতুর জারণ মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে কেন্দ্রীয় জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে ধরে নিতে হয় যে এটা X ধরলাম, CN আছে 6টা, CN এর -1টি আছে, অর্থাৎ এর চার্জ যা থাকবে সেটাই তার জারণ মান, × 6 সমান পুরো আয়নটার উপর 4- আছে। তো আমরা লিখতে পারি X সমান +2। তাহলে এই কেন্দ্রীয় ধাতুটা 2 জারণ মান হিসাবে রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে জারণ মান নির্ণয়। এরপরে এর সংকরণ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে জটিল যৌগের সংকরণ হচ্ছে লিগ্যান্ড কর্তৃক প্রদত্ত ইলেকট্রন জোড় সংখ্যা, অর্থাৎ লিগ্যান্ডগুলো কত জোড়া ইলেকট্রন দিল, লিগ্যান্ডের প্রদত্ত ইলেকট্রন জোড় সংখ্যা। তাহলে লিগ্যান্ড কর্তৃক প্রদত্ত ইলেকট্রন জোড় সংখ্যাটাই হচ্ছে তার সংকরণ নির্ণয়ের মূল চাবিকাঠি। এখানে একটা লিগ্যান্ড মনোডেন্টেড লিগ্যান্ড, মানে যারা এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দেয় তাদেরকে মনোডেন্টেড। তাহলে এটা এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন একে দিয়েছে, তাহলে মোট 6টা আছে, 6 জোড়া ইলেকট্রন দান করছে। তাহলে 6 জোড়া যদি ইলেকট্রন দেয় তাহলে 6 জোড়া ইলেকট্রন এর ফাঁকা অরবিটালের মধ্যে ঢুকেছে। তাহলে এই 6 জোড়া ইলেকট্রন, এই ক্ষেত্রে কেন্দ্রীয় ধাতুর কিন্তু ইলেকট্রন দানে কোনো ভূমিকা থাকে না বন্ধন গঠনে, কারণ লিগ্যান্ডগুলো এক জোড়া ইলেকট্রন দেয় আর ধাতুগুলোর ফাঁকা অরবিটালের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। তাহলে এখানে যেহেতু 6 জোড়া ইলেকট্রন দান করছে, তাহলে 6 জোড়া ইলেকট্রন থাকতে পারে 6টা অরবিটালে। কোন ধরনের সংকরণে 6টা ইলেকট্রন থাকতে পারে? sp3d2 অথবা d2sp3, অর্থাৎ ডি অরবিটালটা ভিতরের হতে পারে বাইরের হতে পারে ডি অরবিটাল। তো আমরা তাহলে এটার মধ্যে যে সংকরণটা পেলাম সেটা হচ্ছে এই ধরনের সংকরণ, অর্থাৎ sp3d2 অথবা d2sp3 এই টাইপের সংকরণ এর মধ্যে রয়েছে। তো আসলে কোন সংকরণটি আছে, d2sp3 না sp3d2, এটা আমরা খুঁজে বের করার আগে আমরা এর ইলেকট্রন বিন্যাস দেখে নেব। এইখানে Fe2+ অবস্থায় আছে, এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা মোটামুটি ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 3d পাবো আমরা 6, 2 জারণ মান আছে 3d, 4s2 হলে আয়রন হতো, তাহলে এই ইলেকট্রন দুইটা চলে গেছে, এখানে 0, 4p-তেও কোনো ইলেকট্রন নেই। তাহলে এইটা হচ্ছে এর সংকরণ। এটাকে আমরা আরও এইভাবে দেখতে পারি যে দেখো এখানে যে 3dটা রয়েছে ভিতরে কক্ষপথের ইলেকট্রন বিন্যাসগুলো দেখাতে পারো, এগুলো প্রথমবার দেখাতে হবে, পরের বার না দেখালেও চলবে। তাহলে 3dতে যে ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্রনগুলো হুন্ডের নিয়ম অনুসারে আমরা যদি দেখতে যাই তাহলে 3d প্রথমে একটা একটা করে সাজানো আছে, পরে জোড়াবদ্ধ হয়েছে, অর্থাৎ 4টা বেজোড় ইলেকট্রন রয়েছে। 4s-এ কোনো ইলেকট্রন নেই, 4p-তেও কোনো ইলেকট্রন নেই, px, py, pz। তো এই অবস্থায় আছে। এইটার সাথে যখন জটিল যৌগ গঠন হবে তখন লিগ্যান্ডগুলো আসবে এর কাছে। তো লিগ্যান্ডগুলো আসলে 2 ধরনের হয়ে থাকে, একটা সবল লিগ্যান্ড আর একটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। তো CN লিগ্যান্ডের উপস্থিতি, CN এর উপস্থিতিতে, আচ্ছা এই লিগ্যান্ডটা হচ্ছে সবল লিগ্যান্ড, সবল লিগ্যান্ড। আচ্ছা কাকে সবল বলবো কাকে দুর্বল বলবো? যে লিগ্যান্ডগুলো উপস্থিত থাকলে এই ইলেকট্রনগুলোকে জোড়াবদ্ধ করাতে পারে, তাহলে এই লিগ্যান্ডগুলো
যখন যৌগ গঠন করার জন্য এর কাছে আসবে তখন এরা জোড়াবদ্ধ যদি হয় তাহলে ওই লিগান্ডটাকে সবল লিগান্ড বলবো। যদি জোড়াবদ্ধ করাতে না পারে অর্থাৎ এই অবস্থায় থাকে তখন তাকে আমরা বলবো দুর্বল লিগান্ড। তাহলে এই ক্ষেত্রে যেহেতু সবল লিগান্ড আছে তাহলে এইখানে হবে এরা যখনই চলে আসবে যৌগ গঠনের সময় তখনই এই অরবিটালগুলোতে ইলেকট্রনগুলোকে এরা জোড়াবদ্ধ করাবে, জোড়াবদ্ধ হয়ে গেল। তাহলে এখানে ডি দুইটা ফাঁকা হলো, এস আগে থেকে একটা ফাঁকা আছে, পি আমাদের তিনটা ফাঁকা আছে। তাহলে আমাদের 6টা লিগান্ডের জন্য 6টা ফাঁকা অরবিটাল প্রয়োজন হবে। তো এই 6টা ফাঁকা অরবিটাল আমাদের কিভাবে আমরা খুঁজে বের করব যে এই ফাঁকা অরবিটালগুলো, তাহলে এই 6টার মধ্যেই সংকরণ ঘটবে। যেহেতু এই ডিটা ভিতরের, তাহলে এইখানে ডি, এখানে এস, এখানে পি, তাহলে সংকরণটা হবে D2, দুইটা ডি আছে, একটা এস একটা পি। আমরা আগেই জেনেছি যে এটার সংকরণ কি sp3d2 বা D2sp3। তাহলে যেহেতু ভিতরের ডি ফাঁকা হচ্ছে সবল লিগান্ডের উপস্থিতিতে, তাহলে D2sp3 সংকরিত অবস্থায় এটা থাকবে। তাহলে Fe2+টা থাকবে, ভিতরের ডি সংকরিত অবস্থায় থাকবে। তো এই জায়গাটার মধ্যে যদি সংকরণ ঘটে তাহলে অসংকরিত থাকতেছে 3টা, এই 3D। এখন বাকি যে 6টা আছে এরা কিন্তু পরস্পরের মধ্যে সংকরণে অংশগ্রহণ করবে। এগুলো হলো D2sp3 সংকরিত অবস্থায়, এগুলোতে কোনো ইলেকট্রন থাকবে না, অর্থাৎ এখন এগুলো সমশক্তির অরবিটালে পরিণত হলো। এই অরবিটালগুলোতে কিন্তু লিগান্ড ইলেকট্রন প্রদান করবে। তাহলে এইখানে এক জোড়া প্রদান করবে, এইখানে এক জোড়া, এখানে এক জোড়া। তো লিগান্ডের ইলেকট্রনগুলো আমি ফোঁটা চিহ্ন বা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। সিএন এখানে প্রতিটাতে এক জোড়া করে ইলেকট্রন দান করলো, ছায়ানো লিগান্ড। তাহলে মোট 6টা লিগান্ড এখানে 6000 ইলেকট্রন প্রদান করলো। এরপর যে ঘটনাটি ঘটবে এইটা এখন আমাদের জ্যামিতিক গঠন কি হতে পারে। তো এটার যদি আমরা জ্যামিতিক গঠন দেখতে যাই তাহলে Fe2+। অষ্টতলিকীয় ক্ষেত্রে আমাদের এই পাশে একটা দেখাবো, এই পাশে একটা, আর একটা এদিকে দেখাবো। এই আয়রনের যে 6টা লিগান্ড DsP3 সংকরিত, D2sp3 সংকরিত, এগুলোতে কোনো ইলেকট্রন ছিল না, এগুলোতে লিগান্ড এসে ইলেকট্রন দান করবে। তাহলে 6টা লিগান্ড ইলেকট্রন দান করবে। তো এই লিগান্ডের সিএন যে লিগান্ডটা আছে এটার ভিতরে কিন্তু সংকরিত রয়েছে। সংকরিত অরবিটালগুলোকে আমরা এইভাবে দেখাই সাধারণত, এদের ইলেকট্রন কিন্তু পূর্ণ অবস্থায় থাকে। তাহলে এইখানে একটা সায়ানাইড সিএন দিলাম, সায়ানো, এরগুলো ফোঁটা চিহ্ন দিয়ে দেখিয়েছি, সিএন। তাহলে মোট আমাদের 6টা লিগান্ড এইভাবে যুক্ত হলো। লিগান্ডগুলো কিন্তু এই ইলেকট্রনগুলো দান করছে এবং সন্নিবেশ বন্ধন গঠন করেছে। তো এরপর আমাদের যে কাজটা হবে সেটা, এর মধ্যে 2+ ছিল, এই পাশে একটা, এই পাশে একটা, সিএন। ফলে এগুলো কিন্তু সন্নিবেশ বন্ধন, সবগুলোই তীর চিহ্ন আমরা দিয়ে দেখাতে পারি। তো এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে মোট কিন্তু 6টা লিগান্ডের 6টা মাইনাস আর এর জারণ মান 2+। তাহলে 6টা মাইনাস আর 2টা প্লাস যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 4টা মাইনাস বাইরে থাকে। অর্থাৎ আমরা যে আয়নটি প্রথমে লিখেছিলাম তার কিন্তু 4টা মাইনাস লেখা ছিল থার্ড ব্র্যাকেটের বাইরে। এই থার্ড ব্র্যাকেটটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফেয়ার বা বলয়, সন্নিবেশ বলয়। তাহলে এইটা হলো এর জ্যামিতিক গঠন। এটার জ্যামিতিক গঠন হলো অষ্টতলকীয়, তলকীয়। আর এর বন্ধন কোণগুলো প্রতিটাই কিন্তু আছে 90 ডিগ্রি অবস্থানে, পরস্পর 90 ডিগ্রি অবস্থানে বন্ধন কোণগুলো রয়েছে, 90 ডিগ্রি বন্ধন কোণ আছে। তো এই জায়গায় আমরা এসে আরেকটা জিনিস লক্ষ্য করব, যে যৌগটা তৈরি হলো সেই যৌগটার চৌম্বক ধর্ম যদি আমরা চিন্তা করি, চৌম্বক ধর্ম, তাহলে কোনো একটা যৌগের যদি আমরা চৌম্বক ধর্ম ব্যাখ্যা করি তাহলে এই চৌম্বক মোমেন্টের মান নির্ণয় আমরা যখন করব তখন চৌম্বক মোমেন্ট, এটা সূত্র হচ্ছে
এটাকে এরকম মিউ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, মিউ √n+2 এই সূত্র দিয়ে ব্যবহার করা হয় চৌম্বক মোমেন্টের মান নির্ণয়। এনটা হলো বিজোড় ইলেকট্রন সংখ্যা, বিজোড় ইলেকট্রন সংখ্যা। তো আমরা এই জটিল যৌগটা যেটা তৈরি করলাম তখন এক জায়গায় আমরা দেখলাম যে লিগ্যান্ডের উপস্থিতিতে যখন ছিল সিএনের উপস্থিতিতে, তখন এর ডিতে যে ইলেকট্রনগুলো ছিল সবগুলো ইলেকট্রন কিন্তু জোড়াবদ্ধ অবস্থায় ছিল। আর এর যে 6টা সংকরিত অরবিটাল ছিল, 6টা সংকরিত অরবিটাল যে ছিল, এই 6টা সংকরিত অরবিটালে কিন্তু সায়ানাইডগুলো ইলেকট্রন দান করেছিল। এখানে সিএন, এখানেও ছিল সিএন, এই সিএন ছিল। তো এর গঠনটার ভিতরে কোনো প্রকার বিজোড় ইলেকট্রন ছিল না, কোনো প্রকার বিজোড় ইলেকট্রন ছিল না, যে কারণে এর যদি আমরা চৌম্বক মোমেন্টের মান নির্ণয় করতে যাই তাহলে এই সূত্রটার মধ্যে এন এর মান কিন্তু 0 হবে, n সমান 0। অতএব এইটার জন্য আমরা নিউ এর মান পাবো 0, বসালে সব 0, অর্থাৎ এর কোনো চৌম্বক মোমেন্টের মান নেই। তো যার চৌম্বক মোমেন্টের মান নেই তার চৌম্বক ধর্ম নাই, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ। তো ডায়াম্যাগনেটিক পদার্থ যদি এর চৌম্বক ধর্ম থাকতো তাহলে এটা কি হতো, প্যারাম্যাগনেটিক হতো। বিজোড় ইলেকট্রন যতগুলো থাকতো এনের জায়গায় তত বসাতাম। তো এই অনুযায়ী এনের মান বসিয়ে আমরা চৌম্বক মোমেন্টের মান কোনটির কম হবে বা কোনটির বেশি হবে এটা অনায়াসে নির্ণয় করতে পারি। তো আরেকটা বিষয় আমাদের এখানে লক্ষণীয় যে আমরা আগেই বলছি যে সবল লিগ্যান্ড আর দুর্বল লিগ্যান্ড, যে লিগ্যান্ডগুলো ইলেকট্রনকে জোড়াবদ্ধ করতে পারে তাদেরকে সবল বলে, যারা জোড়াবদ্ধ করতে পারে না তাদেরকে দুর্বল লিগ্যান্ড বলে। তো কিছু সবল লিগ্যান্ড আমরা এখানে জেনে নিতে পারি, যেমন হচ্ছে সায়ানো সবল লিগ্যান্ড, কার্বনিল, নাইট্রোসিল, এগুলো কিন্তু সবল লিগ্যান্ড। অ্যামোনিয়া কখনো সবল হতে পারে আবার কখনো দুর্বল হয়, এটাকে মধ্যবর্তী লিগ্যান্ড বলা হয় থাকে। দুর্বল কিছু লিগ্যান্ড আছে, অর্থাৎ যেমন হচ্ছে H2O, যাদের লোন পেয়ার ইলেকট্রন বেশি থাকে, Cl-, দেখো এর কিন্তু চার্জের যত বেশি লোন পেয়ার ইলেকট্রন থাকবে তত দুর্বল হবে। এখানে ব্রোমো লিগ্যান্ড থাকলে সেটাও হচ্ছে দুর্বল লিগ্যান্ড। তাহলে সবল লিগ্যান্ড যারা জোড়াবদ্ধ করতে পারে তাদেরকে সবল বলা হয়, যারা জোড়াবদ্ধ করতে পারে না তাদেরকে দুর্বল লিগ্যান্ড বলা হয়ে থাকে। তো এই আলোকে আমরা যদি আরেকটা যৌগের কথা চিন্তা করি, যেমন হচ্ছে এইটা যদি একটা যৌগ হয় থাকে, এই যৌগটা ধরে নিলাম এটা 3+ অবস্থায় আছে, এই যৌগটার ক্ষেত্রে কিন্তু এর জারণ মান Fe এর জারণ মানটা হচ্ছে 3+, আর পানির জারণ মানটা হচ্ছে 0, এর কোনো প্লাস মাইনাস নেই, 0, নিরপেক্ষ লিগ্যান্ড। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 3d5। তো এই 5টা অরবিটালের মধ্যে যদি আমরা ইলেকট্রন বসানোর চেষ্টা করি তাহলে একটা একটা করে বসবে, আর এর কিন্তু ফাঁকা থাকবে কয়টা, 4s 4p। তো এর ক্ষেত্রে আমরা যদি দুর্বল লিগ্যান্ড পানি যদি এনে যুক্ত করার চেষ্টা করি তাহলে এর কিন্তু ইলেকট্রনগুলো জোড়াবদ্ধ হবে না। তো যখন ইলেকট্রনগুলো জোড়াবদ্ধ হবে না তখন কি হবে, এই অবস্থায় থাকবে। তাহলে এর যে সংকরণ সেটা কিন্তু হবে, আমরা জানি sp3d2 বা d2sp3 সংকরণ হতে পারে। তো আসলে এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, এখানকার ডি যেহেতু জোড়াবদ্ধ হচ্ছে না তো সুতরাং এখানে ডি অরবিটালটি ফাঁকা হচ্ছে না। ডি যদি ফাঁকা না হয় তাহলে এই পাশে কিন্তু 4d অরবিটালে 5টা ফাঁকা রয়েছে অলরেডি, 4d অরবিটালে 5টা ফাঁকা রয়েছে। তাহলে এইখানকার এই পাশ থেকে 2টা ডি গ্রহণ করবে। তো এর ক্ষেত্রে যে সংকরণটা ঘটবে, পানি লিগ্যান্ডের উপস্থিতিতে কিন্তু যে ঘটনা আছে সেটাই ঘটবে। একটা 4s, 3টা 4p আর 5টা হবে 4d। তাহলে এইখানে সংকরণ হবে, বাইরের ডিতে ব্যবহার হবে, তাহলে sp3d2 সংকরণ ঘটবে এখানে। তো এইখানে যা ছিল তাই থাকবে, 3dটা যেটা রয়েছে 3d এটা সংকরণে অংশগ্রহণ করবে না। তাহলে এই পাশেরগুলো যদি সংকরণে অংশগ্রহণ করে তাহলে এইটা হচ্ছে sp3d2।
এবার এই জায়গায় ইলেকট্রন প্রদান করবে কে? লিগ্যান্ড হিসাবে ইলেকট্রন প্রদান করবে পানির অণু। তাহলে এইখানে একটা পানির অণু যুক্ত হবে, এখানে একটা পানির অণু যুক্ত হবে। তাহলে পানির অণুগুলোর অক্সিজেন পরমাণু ইলেকট্রন দান করবে। তো অক্সিজেন পরমাণু যদি দান করে, এর জ্যামিতিক গঠন ঠিক আগের মতো, আগে যেরকম দেখাচ্ছি সেরকমই হবে জ্যামিতিক গঠনটি। এর জ্যামিতিক গঠন হবে ঠিক আগে যে ছায়ানো দিয়ে গঠন দেখানো হয়েছিল, ঠিক এই ধরনেরই হবে। তবে এর সাথে পানির অণুগুলো যুক্ত থাকবে। এইভাবে যুক্ত থাকবে। পানির অণুগুলো এখানে এক জোড়া করে ইলেকট্রন প্রদান করবে পানির অণু। ফলে এই যে যৌগগুলো তৈরি হবে, এই যৌগগুলো হবে হেক্সা অ্যাকোয়া আয়রন 3। এই যে আয়নটা হবে, এটা একটা জটিল যৌগ হবে। এর ক্ষেত্রে Fe3+ হবে। তবে পানির অণুগুলো যুক্ত থাকার কারণে এটার গঠনটা কি হবে? এই ধরনের গঠন হবে। এটা যদি আমরা কোঅর্ডিনেশন স্পেয়ার বা সন্নিবেশ বলায় দেই, তাহলে এখানে 3টা প্লাস আছে, এইগুলোর তো কোনো প্লাস মাইনাস নাই। ফলে এই 3টা প্লাসেই যোগ বিয়োগ করলে যা হবে তাই এটাই পাওয়া যাবে। এবার যদি এর আমরা চৌম্বক ধর্ম চিন্তা করি, চৌম্বক মোমেন্টের মান যদি নির্ণয় করতে চাই, তাহলে এর মূল এইখানে সংকরণের ধারণাটাতে দেখো, এখানে বেজোড় ইলেকট্রন কিন্তু 5টা। যদি আমরা নিউ এর চৌম্বক মোমেন্টের মান বের করি, তাহলে সূত্রটা হচ্ছে n+2। তো এইখানে আমাদের হবে 5, এখানে 5+2, অর্থাৎ বিজোড় ইলেকট্রন সংখ্যা 5, অর্থাৎ n এর মান আমরা 5 বসালাম। এই বসানোর পর যেটা পাওয়া গেল সেটাই হবে এইটার একক, চৌম্বক মোমেন্টের একক হচ্ছে বোর ম্যাগনেটন BM, এটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এর চৌম্বক মোমেন্টের মান এটা √ওভার করলেই আমরা পেয়ে যাব। তো এইভাবে কোনো একটা জটিল যৌগের জ্যামিতিক গঠনও নির্ণয় করতে পারবো, আবার চৌম্বক মোমেন্টের মানও আমরা নির্ণয় করতে পারবো। তো খুঁজে বের করো সঠিক উত্তর কোনটি। পরের প্রশ্নটা হচ্ছে, নিচের কোন যৌগে কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব সবচেয়ে বেশি হবে? মিথেন আছে, ইথিন আছে, ইথাইন আছে, বেনজিন আছে। এই ধারণাটি আমি সংকরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে দেখতে থাকো। বন্ধন ধারণা। তো আমরা কিছু যৌগে আমরা বন্ধন ধারণা দেখি। বন্ধন, জৈব যৌগে যে বন্ধনের ধারণা, তাহলে বন্ধন ধারণা বিশেষ করে জৈব যৌগে, জৈব যৌগ। তো বন্ধন ধারণা আমাদের পেতে গেলে মানে হচ্ছে বন্ধনটা কী ধরনের সংকরণ আছে আর বন্ধন দৈর্ঘ্য কেমন, এই বিষয়গুলো যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে আমাদের সংকরণ বিষয়টা জানতে হবে। আমরা জানি কার্বন কার্বন এক বন্ধন থাকলে কার্বন পরমাণুগুলো sp3 সংকরিত, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে sp2 সংকরিত, কার্বন কার্বন 3 বন্ধন থাকলে sp সংকরিত। তো এটা আমরা জানতে পারলাম। তো যে সকল যৌগের মধ্যে কার্বন কার্বন sp যদি সংকরণ থাকে, তাহলে এখানে কিন্তু একটা s আর একটা p মিলে সংকরিত হয়। তাহলে এখানে s অরবিটালের চরিত্র থাকবে 50% আর p থাকবে 50%। আবার sp2 যদি হয়, তাহলে একটা s 3টা p, তাহলে s থাকতেছে 33.33% আর p থাকতেছে 66.66%। অর্থাৎ 100-র মধ্যে p 2 ভাগ, s 3 ভাগ। sp3 যদি সংকরণ হয়, তাহলে এখানে s একটা, p 3টা, অর্থাৎ 4টা অরবিটাল। তাহলে 100-র মধ্যে s থাকবে 25% আর p থাকবে 75%। এখন আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে s অরবিটাল ছোট আর p অরবিটাল সাইজে বড়। যেটার মধ্যে p বেশি থাকবে সেটার মধ্যে অরবিটালটার আকৃতি হবে। যদি s আর p মিলে যদি সংকরিত অরবিটালটা হয়, তাহলে যদি সংকরিত অরবিটালটার চেহারা হয় এই এত বড়, তাহলে একটা s আর যদি 2টা p থাকে, এরকম 2টা p, তাহলে সংকরিত অরবিটালটার চেহারা আরও বড় হবে, কারণ p এর চরিত্র বেশি আছে, এখানে p বেশি আছে, এখানে s কম আছে। যদি sp3 সংকরিত হয়, তাহলে একটা s 3টা p আছে,
3টা পি। তাহলে সংকরিত অরবিটালটা পি এর চরিত্র আরও বেশি, অরবিটালটার সংকরিত অরবিটালটা আকারে আরও বড় হবে। তাহলে আমাদের খুঁজতে হবে যে কোনো একটা অণুর মধ্যে আসলে কী সংকরণ আছে। সেই সংকরণটা জানতে পারলে আমরা বন্ধন দৈর্ঘ্য সম্পর্কে জানতে পারব। যদি মিথেন অণুর কথা বলা হয় তাহলে মিথেনের কার্বনটা হচ্ছে sp3 সংকরিত। তাহলে এইখানে কার্বনের যে কার্বন আর হাইড্রোজেন বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলোর মধ্যে প্রতিটা বন্ধনে এইটা হচ্ছে sp3 সংকরিত অরবিটাল আর এইখানে একটা s অরবিটাল লাগানো আছে। তাহলে এইখানে কার্বন আর হাইড্রোজেন বন্ধন দূরত্ব যদি এটা হয়, কারণ এখানে s কম p বেশি, আবার যদি কোনো কারণে CH2 আর CH2 হয় তাহলে এইখানকার যে কার্বনটা এটা sp2 সংকরিত, এইখানে যে কার্বনটা থাকবে এইখানে সেইখানে থাকবে sp2 সংকরিত অরবিটালটার সাথে এইখানে sp2। এইটা কিন্তু আকারে এইখানে যেহেতু পি এর চরিত্র কম, এইখানে পি এর চরিত্র আছে 75 এটার মধ্যে, এইখানে পি এর চরিত্র হচ্ছে 66%। তাহলে এইখানে পি এর চরিত্র কম হওয়ার কারণে এইটা আকারে কিন্তু ছোট হবে। তাহলে এইখানে যে কার্বন আর হাইড্রোজেন বন্ধনটা এইটা যত দূর হবে এটা চেয়ে এটা একটু দূরত্ব কম হবে। তাহলে এবার যদি হয় মনে করো 3 বন্ধন আছে এরকম, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে কার্বনটা sp সংকরিত, s এর পরিমাণ বেশি আছে, তার মানে s ছোট অরবিটালের পরিমাণ বেশি, তাহলে এই অরবিটালটা আরও ছোট হবে সংকরিত অরবিটাল। এইটার সাথে যদি s অরবিটাল হয় তাহলে কার্বন আর হাইড্রোজেন দূরত্ব আরও কম হবে। তাহলে আমাদের এইখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বন্ধন দূরত্বটা হচ্ছে কীরকম, sp3 সংকরিত এর সাথে যদি s যুক্ত হয় আর sp2 এর সাথে যদি s যুক্ত হয়, sp এর সাথে যদি s যুক্ত হয় তাহলে এইটা সবচেয়ে দূরত্ব বেশি হবে, p এর পরিমাণ বেশি, এটা তারপর হবে। তাহলে সবচেয়ে বড় হচ্ছে এটার চেয়ে হচ্ছে sp2 s আর হচ্ছে sp আর s। এই হলো আমাদের বন্ধন দূরত্বের ক্রম। তো আমরা যদি কোনো একটা অণুর সংকরণ জানি তাহলে তার কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব অনায়াসে আমরা বের করতে পারবো। এখন তোমরা নিশ্চয়ই এর উত্তর খুঁজে বের করতে পারবে। তার পরবর্তী প্রশ্নটি হলো নিচের কিছু বন্ধন দেওয়া আছে, অর্থাৎ অরবিটালগুলোর চিত্র দিয়ে কয়েকটি বন্ধন দেওয়া আছে, এই বন্ধনগুলোর মধ্য থেকে কোন বন্ধনটি শক্তিশালী হবে। তো আমরা জানি সিগমা ও পাই বন্ধন, তো সিগমা বন্ধন স্বভাবতই সবচেয়ে বেশি শক্তিশালী। তারপরেও কিছু আমি ধারণা তোমাদেরকে এখানে দেখাচ্ছি কোন ধরনের সিগমা বন্ধনটি বেশি শক্তিশালী হবে। সিগমা বন্ধন পাই বন্ধন, আমরা আগেই জানি যে দুটি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে, আর দুটি অরবিটাল পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে দুটি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হচ্ছে পাই বন্ধন, আর মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা s অরবিটাল আর একটা যদি s অরবিটাল চিন্তা করি তাহলে এদের মধ্যে যে অধিক্রমণটা হবে সেটা হবে সিগমা বন্ধন, s সিগমা বন্ধন। আবার যদি আমরা চিন্তা করি একটা s অরবিটাল, এটা যে অক্ষ বরাবর যাচ্ছে, ধরো এটা x অক্ষ বরাবর যাচ্ছে আর এই পাশে একটা px আছে, এটা হলো px, এটাও x অক্ষ বরাবর আছে, তাহলে এই দুইটা যখন যাবে তখন হবে এই ধরনের একটা সিগমা বন্ধন, এটা হবে। আবার যদি আমরা চিন্তা করি যে একটা এইভাবে যাচ্ছে আর একটা এইভাবে, দুইটাই কিন্তু x অক্ষ বরাবর, এটাও px এটাও px, তাহলে দুইটার মধ্যেও কিন্তু সিগমা বন্ধন গঠিত হবে, px সিগমা বন্ধন। কিন্তু যদি দুইটা অরবিটাল পাশাপাশি হয় এই x অক্ষ বরাবর কিন্তু এটা py, আর একটা যদি py হয় x অক্ষ বরাবর কিন্তু py যদি আসে তাহলে হ্যাঁ এই দুইটা যখন আসবে কাছাকাছি তখন এদের মধ্যে দেখা সাক্ষাৎটা হবে পাশাপাশি, তাহলে বন্ধনটা হচ্ছে এই উপরে ইলেকট্রন মেঘ নিচে ইলেকট্রন মেঘ জোড়া লাগতেছে, তখন এটা হবে পাই বন্ধন। তাহলে পাই বন্ধনে অধিক্রমণ মাত্রাটা কম হওয়ার কারণে এটা দুর্বল বন্ধন, আর সিগমা বন্ধনে অধিক্রমণ মাত্রা বেশি হওয়ার কারণে সেটা হচ্ছে শক্তিশালী বন্ধন। তো এখন আমরা যদি চিন্তা করি যে কোন বন্ধনটা শক্তিশালী হবে, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন,
তিন প্রকার সিগমা বন্ধনের মধ্যে আমরা পাই বন্ধনের চেয়ে সিগমা বন্ধন নিশ্চয়ই শক্তিশালী। তাহলে এই তিনটা বন্ধনেই সিগমা বন্ধন। তো এর মধ্যে শক্তিশালী হবে কোনটা? এস অরবিটালগুলোর চেহারা কিন্তু খুবই ছোট্ট। এস অরবিটালগুলো যদি খুব ছোট্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই এস অরবিটাল ছোটো কিন্তু তুলনামূলক, পি অরবিটাল আকারে একটু হলেও বড় হবে। তাহলে ছোট ছোট অরবিটাল মিলে যে বন্ধনটা হয় এই বন্ধন দূরত্বটা কম। এখানে ছোট আর বড় মিলে যে বন্ধনটা হয় বন্ধন দূরত্বটা একটু বেশি। বড় বড় অরবিটাল মিলে যে বন্ধনটা হয় সেই বন্ধন দূরত্বটা আরও বেশি। তাহলে দূরত্ব বেশি, বন্ধনের মধ্যে আসলে ইলেকট্রন থাকতে পারে দুইটা। তাহলে দূরত্ব ছোট দূরত্বে দুইটা ইলেকট্রন, একটু বড় দূরত্বে দুইটা ইলেকট্রন, আরও বড় দূরত্বে দুইটা ইলেকট্রন। যেই জায়গার মধ্যে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হবে সেইটাই সবচেয়ে শক্তিশালী হবে। তাহলে ইলেকট্রন মেঘের ঘনত্ব নিশ্চয়ই এই জায়গায় বেশি হবে, এটাতে একটু কম হবে কারণ ডিস্টেন্স বেশি হবে, এটাতে আরও কম হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই তিনটার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে এইটা। সবচেয়ে শক্তিশালী এটা, তারপরে শক্তিশালী এটা সবচেয়ে দুর্বল। আপাতত সিগমাগুলোর মধ্যে এটা হচ্ছে দুর্বল। তাহলে কোন সিগমা বন্ধনটি সবল হবে, কোনটা দুর্বল হবে নিশ্চয়ই বুঝে গেছো। আরেকটা বিষয় হচ্ছে কোনো একটা অরবিটাল এইভাবে যাচ্ছে, একটা এস অরবিটাল এক্স অক্ষ বরাবর যাচ্ছে আর এটা পি ওয়াই যাচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা কিন্তু এই ফাঁক দিয়ে পার হয়ে যাবে, অর্থাৎ এটা নোডাল পয়েন্ট বলা হয়। দুইটা অরবিটালের আসলে পি অরবিটালগুলোর চেহারা এরকম। এস অরবিটালটা যদি এদিক দিয়ে চলে যায় পার হয়ে গেল, পি অরবিটালের মাঝখানের যে জায়গাটা এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব শূন্য থাকে, এটাকে বলা হচ্ছে নোডাল পয়েন্ট, অরবিটালের নোডাল পয়েন্ট। তাহলে ফাঁকা জায়গা দিয়ে পার হয়ে যাচ্ছে, শূন্য স্থান দিয়ে পার হয়ে যাচ্ছে, কোনো বন্ধন হবে না। অনুরূপভাবে যদি একটা এরকম অরবিটাল থাকে পি এক্স আর একটা থাকে পি ওয়াই, তাহলে এটাও কিন্তু এদিক দিয়ে পার হবে, এটারও বন্ধন গঠিত হবে না। এখন তোমরা নিশ্চয়ই বুঝছো কোন বন্ধনটা গঠিত হবে আর কোনটা হবে না, আর সিগমা বা পাই বন্ধনের মধ্যে কোনটা শক্তিশালী হবে, আবার কোন পাই সিগমা বন্ধনটি বেশি শক্তিশালী হবে এটাও বুঝে গেছো। এরপর জেনন টেট্রাফ্লোরাইড অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মোট কতটি আছে, এটা তোমরা সংকরণের ধারণাটি দেখো। আজকের বিষয়টি হচ্ছে জেনন টেট্রাফ্লোরাইডের সংকরণ। তো জেনন টেট্রাফ্লোরাইডের আমরা যদি প্রথমতই সংকরণ খুঁজতে যাই তাহলে এর মধ্যে আমাদের কেন্দ্রীয় পরমাণু খুঁজে বের করতে হবে। কেন্দ্রীয় পরমাণুটি হচ্ছে জেনন। এই জেননের যোজনীয় স্তরে ইলেকট্রন আছে কয়টি? 8টি। শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি। মোট হচ্ছে 12টি ইলেকট্রন। 12টি ইলেকট্রন মানে হচ্ছে 6 জোড়া। তো এখানে 6 জোড়া যদি হয় তাহলে 6 জোড়া ইলেকট্রন থাকতে পারে কোন ধরনের সংকরণে? এখানে সংকরণটি হবে sp3d2 সংকরণ, এইখানে হবে 6 জোড়া ইলেকট্রন থাকার সম্ভাবনা রয়েছে। তো জেননের যদি আমরা নর্মালি জেনন পরমাণু ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে কিন্তু আমরা ক্রিপ্টন দিলাম 4d10 5s2 5px2 5py2 5pz2, এখানে কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাহলে এর যৌগ গঠনের সম্ভাবনাও নেই, কিন্তু যৌগ গঠন অলরেডি হয়ে গেছে। তাহলে অবশ্যই 4টে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট এর মধ্যে অরবিটাল তৈরি হয়েছিল বলেই 4টে ফ্লোরিন পরমাণু যুক্ত হতে পেরেছিল। তো 4টে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আমরা তৈরি করতে পারবো কখন? উত্তেজিত অবস্থায়। py আর pz থেকে একটি করে ইলেকট্রন যদি 5dz2 5d x2 - y2 1 এ প্রবেশ করে, এখন 4টা ইলেকট্রন বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল হয়েছে। তাহলে এবার এটা যদি আমরা সংকরণ চিন্তা করি sp3d2 সংকরণ, তাহলে 6টা অরবিটাল তৈরি হবে। এই অরবিটালগুলো হবে 5, এইগুলোকে সাই দিয়ে প্রকাশ করি কারণ sp3d2 লিখলে অনেক বড় জায়গা লাগতো। সাই 1, 5 সাই 2, 5 সাই 3, 5 সাই 4, 5 সাই 5, 5 সাই 6। তো এখানে ইলেকট্রন কিন্তু আছে মোট কয়টি? 8টি ইলেকট্রন। তো একটি একটি করে বসালে কিন্তু দুইটাতে জোড়াবদ্ধ অবশ্যই করতে হবে। বিজোড় ইলেকট্রন বিশিষ্ট যে অরবিটালগুলো আছে অর্থাৎ সাই সমান sp3d2, এটা আমরা দেখাই দেই, এরকম হয়েছে। তাহলে এই মোট 6টি অরবিটালের মধ্যে আছে জেনন পরমাণুটি। এবার আমরা এখানে কি করতে পারি? এখন আমরা এই যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোকে আমরা এই অরবিটালগুলোর সাথে ফ্লোরিনের কোন অরবিটালটি যুক্ত হয়েছে সেটা আমরা দেখব। তাহলে 1s2
2s2 2p x2 2p y2 2p z1, অর্থাৎ এই অরবিটালটি বিজোড় ইলেকট্রন বিশিষ্ট সংকরিত অরবিটালগুলোর সাথে যুক্ত থাকবে। তো এই বিষয়টি আমরা এখন যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা পেয়ে যাব সংকরণটা। জেননের এই যে 6টি অরবিটাল রয়েছে, সংকরিত অরবিটাল 6টি কিন্তু আসলে অষ্টতলক বরাবর থাকবে। তো অষ্টতলকের ছবি আমরা এইভাবে আঁকতে পারি, একটা থাকবে এই পাশে, একটা এই পাশে। দেখো এইটাকে যদি আমরা এইভাবে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু এটা একটা অষ্টতলক হিসাবে আমরা চিন্তা করতে পারি। প্রতিটাতেই আমরা সংকরিত অরবিটালগুলোর মধ্যে দুইটাতে দেখছি এক জোড়া করে ইলেকট্রন, তাহলে এই এক জোড়া করে যদি ইলেকট্রন থাকে আর বাকি 4টা কিন্তু যেগুলো সমতলের মধ্যে যে কোনো 4টাতে দিতে পারি, গঠন একই হবে। এগুলোর সাথে ফ্লোরিনের পি জেড অরবিটালটি মিলিত হলো 2p জেড অরবিটালটি। তাহলে 2p জেড ফ্লোরিনের 4টা যুক্ত হলো। হওয়ার পর এইখানে আর এইখানে কিন্তু কোনো বন্ধন তৈরি হয়নি, যে কারণে এর গঠনটিতে লোন পেয়ার ইলেকট্রন থাকবে এইভাবে। এই পাশে একটি ফ্লোরিন ছিল, এই পাশে একটি ফ্লোরিন ছিল, এই ফ্লোরিন ফ্লোরিন, এই পাশে একটি, এই পাশে একটি। তো এই গঠনটা আমরা যেটা পাবো সেটা হবে সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার জ্যামিতিক গঠন। এবং এদের বন্ধন কোণ এরা পাশাপাশি যদি থাকে তাহলে কিন্তু এইরকম হবে, 90 ডিগ্রি কোণে থাকবে। আর একটা থাকার কথা ছিল এরকম, যেহেতু এটাতে কোনো বন্ধন নেই, এটাতেও কোনো বন্ধন নেই, সুতরাং এটা বাদ। তাহলে এরা 90 ডিগ্রিতে রয়েছে পরস্পর, তাহলে এদের মধ্যে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এই হলো জেনন ডাইফ্লোরাইডের গঠন। তো এই গঠনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিন্তু রয়েছে এর যোজনীয় স্তরে 2টি, অর্থাৎ 2 জোড়া ইলেকট্রন রয়েছে যেগুলো কোনো বন্ধনে নেই, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আর বন্ধন ইলেকট্রন জোড় রয়েছে 1 2 3 4 জোড়া রয়েছে বন্ধন ইলেকট্রন জোড়। এখন তোমরা উত্তর খুঁজে বের করো। এবার কোনটিতে অধিক পোলারায়ন ঘটেছে? তো পোলারায়ন আসলে কি জিনিস এই বিষয়টি তোমরা এখন বিস্তারিত ধারণা নিতে থাকো। এখানে ফাজানের নিয়ম এবং এর আলোকে এর উত্তর তোমরা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে। পোলারায়ন, আসলে পোলারায়ন কী বিষয়? হ্যাঁ, পোলারায়ন হচ্ছে, এটা আসলে আমরা চিন্তা করব আয়নিক যৌগে। আমরা জানি আয়নিক যৌগ কী দিয়ে গঠিত হয়? আয়নিক যৌগ সাধারণত ধাতু ও অধাতুর মধ্যে যে যৌগ গঠিত হয় সেটাই আয়নিক যৌগ। তো পোলারায়ন হচ্ছে আয়নিক যৌগের ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলে। তাহলে একটা আয়নিক যৌগের যদি থাকে ক্যাটায়ন আর একটা যদি থাকে অ্যানায়ন, এটাকে আমরা নর্মালি বলে থাকি আয়নিক যৌগ। তো যদি কোনো কারণে এই ক্যাটায়নটি এর ইলেকট্রন মেঘটাকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা দেখায়, এই ধরো এটার ইলেকট্রন মেঘ এর দিকে সরে আসলো, তাহলে এই ঘটনাটার নামই হচ্ছে পোলারায়ন। তো পোলারায়ন যদি বেশি হয়, পোলারায়নটার পরিমাণ অনেক বেশি হলো, তাহলে এক সময় কি হতে পারে? এটা ছিল আয়নিক, আর ক্রমান্বয়ে এই যে দেখো যে এইখানে কিন্তু বন্ধনের মাঝখানে যদি ইলেকট্রন মেঘ থাকে তাহলে এটাকে বলা হচ্ছে সমযোজী। তাহলে আয়নিক যৌগের মধ্যে যদি পোলারায়ন বেশি ঘটে তাহলে তার মধ্যে সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। তাহলে পোলারায়ন, আবারও বলি, পোলারায়ন হচ্ছে আয়নিক যৌগের ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলে। আর পোলারায়ন হচ্ছে যত বেশি আয়নিক যৌগের মধ্যে পোলারায়ন ঘটবে তার মধ্যে সমযোজী চরিত্র তত বেশি বৃদ্ধি পাবে। সমযোজী চরিত্র যদি বাড়ে, যদি সমযোজী চরিত্র তার বেড়ে যায়, তাহলে একটা আয়নিক যৌগে সাধারণত যে ধর্মগুলো রয়েছে সেটা হচ্ছে পোলার দ্রাবকে অধিক দ্রবণীয়, তখন দ্রবণীয়তা আস্তে আস্তে কমবে। সমযোজী চরিত্র বেশি ঘটলে তার দ্রবণীয়তা কমবে। তারপরে সেটা হচ্ছে যৌগটা রঙিন হওয়ার প্রবণতা থাকবে, পোলারায়নের ফলে যৌগটা রঙিন হতে পারে। তারপরে হচ্ছে গলনাঙ্ক স্ফুরণাঙ্ক আয়নিক যৌগের বেশি, কিন্তু পোলারায়ন ঘটলে যেহেতু সমযোজী চরিত্র বেড়ে যায়, গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কী হতে পারে? সেটা কমে যেতে পারে। তো এই আয়নিক যৌগের পোলারায়ন ঘটার ঘটনাটিকে বিজ্ঞানী ফাজান কিছু নিয়ম দ্বারা ব্যাখ্যা করছে যে কোন আয়নিক যৌগে পোলারায়ন বেশি ঘটবে না কম ঘটবে,
সেই বিষয়টি ফাজান ব্যাখ্যা করছে যে আয়নিক যৌগের পোলারায়ন কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এটাকে বলা হচ্ছে ফাজানের নিয়ম। ওই বিষয়গুলোকেই বিজ্ঞানী ফাজান নিয়ম দ্বারা ব্যাখ্যা করছে, যা ফাজানের নিয়ম নামে পরিচিত। তো সেখানে 4টি পয়েন্টের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ক্যাটায়নের আকার। আয়নিক যৌগের ক্যাটায়ন যদি তাহলে আকার যত ক্ষুদ্র হবে পোলারায়ন তত বেশি হবে। আকার ক্ষুদ্র হলে, ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে পোলারায়ন বেশি হবে। তো পোলারায়ন যদি বেশি হয় তাহলে সমযোজী চরিত্র বেড়ে যাবে। যেমনটা আমরা যদি বলি বেরিলিয়াম ক্লোরাইড আর হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে ধরে নিলাম ক্যালসিয়াম ক্লোরাইড। এই যে যৌগগুলো রয়েছে এর মধ্যে আমরা কি বলতে পারি যে এই বেরিলিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আকার ছোট, ক্যাটায়নের আকার বড়, আবার ক্যালসিয়ামের আকার আরও বড়। তাহলে এই বেরিলিয়াম আকারগুলো যদি আমরা চিন্তা করি তাহলে এর আকার হচ্ছে এর চেয়ে এর আকার বড়, ক্যালসিয়ামের আকার আরও বড়। তাহলে পোলারায়ন ঘটার সম্ভাবনা কোনটাতে বেশি? এইটাতে পোলারায়ন বেশি ঘটবে, এটাতে সবচেয়ে কম পোলারায়ন ঘটবে। তাহলে এইটার সমযোজী চরিত্র বেশি, এটার আয়নিক চরিত্র বেশি। তাহলে পানিতে দ্রবণীয়তা এর বেশি হবে, এর কিছুটা কম হবে। তাহলে এর পানিতে দ্রবণীয়তা কম হবে কারণ এটি সমযোজী চরিত্র বেশি, পোলারায়ন বেশি ঘটেছে। আর এইটার দ্রবণীয়তা বেশি হবে কারণ এটার আয়নিক চরিত্র বেশি, পোলারায়ন কম ঘটেছে। আবার যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথা বলি তাহলে এটা যেহেতু আয়নিক চরিত্র বেশি, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি আর এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম হবে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যাটায়নের চার্জ। ক্যাটায়নের যদি চার্জ বৃদ্ধি পায়, চার্জ বাড়লে পোলারায়ন বেশি হয়, বাড়ে। তাহলে ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে পোলারায়ন তত বেশি বৃদ্ধি পাবে, ফলে সেটার সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। যেমন আমরা যদি আসি সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এইটার হচ্ছে একটা প্লাস, এটার 2টা প্লাস, এটার 3টা প্লাস। এই ক্ষেত্রে তাহলে এইটার যেহেতু ক্যাটায়নের চার্জ কম আর এটার বেশি, তাহলে পোলারায়ন সবচেয়ে বেশি ঘটেছে এটা। তাহলে এটার সমযোজী চরিত্র বেশি, এটার আয়নিক চরিত্র বেশি, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এর সবচেয়ে কম হবে। এটার দ্রাব্যতা বেশি হবে পোলার দ্রাবকে, যেমন পানিতে এর দ্রাব্যতা বেশি হবে, এর দ্রাব্যতা কম হবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। তাহলে ক্যাটায়নের চার্জ একটা ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করতেছে। 3 নম্বরটা হচ্ছে অ্যানায়নের আকার ও চার্জ। আকার এবং চার্জ বৃদ্ধিতে, আকার বাড়লেও ও চার্জ বাড়লে, চার্জ বৃদ্ধিতে, অ্যানায়নের আকার এবং চার্জ বৃদ্ধিতে পোলারায়ন বৃদ্ধি পায়, পোলারায়ন বাড়ে। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি, যেমন হচ্ছে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড আর হচ্ছে সিলভার আয়োডাইড। এই 3টা যৌগের মধ্যে ক্যাটায়নগুলো কিন্তু সব একই। সিলভার আয়ন, এখানেও সিলভার আয়ন, এখানেও সিলভার আয়ন, সিলভার আয়ন। যৌগটা প্রথমে দেখতে হবে যৌগগুলো কিন্তু আয়নিক, কারণ ধাতু অধাতুর মধ্যে। তো প্রথমে আমরা ক্যাটায়ন খুঁজে দেখব, সব ক্যাটায়ন কিন্তু একই, তাহলে ক্যাটায়ন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না। চার্জও একই, এটা দিয়েও ব্যাখ্যা দেওয়া যাবে না। তাহলে অ্যানায়নের ক্ষেত্রে আমরা যদি এখানে আসি তাহলে অ্যানায়নগুলো কিন্তু ভিন্নতা রয়েছে। তো অ্যানায়নগুলো চার্জ একই, তো চার্জ দিয়ে আমাদের কাজ হচ্ছে না, তাহলে আকার আমরা খুঁজতে যাব। তাহলে অ্যানায়নের যদি আমরা আকার খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে আকারগুলোর মধ্যে এইটার চেয়ে এইটার আকার বড়, এর চেয়ে এটার আকার বড়, এটার চেয়ে। তাহলে আকার বৃদ্ধিতে বা চার্জ বৃদ্ধিতে পোলারায়ন বাড়ে। তাহলে পোলারায়ন সবচেয়ে বেশি হয়েছে এই জায়গাটাতে আর সবচেয়ে কম হয়েছে এই জায়গাটাতে। তাহলে এইটা আয়নিক ধর্ম সবচেয়ে বেশি, এটা সমযোজী ধর্ম সবচেয়ে বেশি। আয়নিক ধর্ম কম না, আয়নিক ধর্ম বেশি, সমযোজী ধর্ম কম। আয়নিক ধর্ম কমে গেছে পোলারায়নের জন্য, সমযোজী ধর্ম বেড়ে গেছে। তাহলে এইটার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হবে, এইটার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম হবে। এইটার দ্রাব্যতা বেশি হবে কারণ এটা আয়নিক ধর্ম বেশি, এটার দ্রাব্যতার মান পানিতে দ্রাব্যতার মান কম হবে। এটা দ্রবণীয়, এটা আংশিক দ্রবণীয়, এটা অদ্রবণীয়, এটা অদ্রবণীয় পানিতে।
আবার পোলারায়ন বেশি ঘটলে কিন্তু যৌগের রঙিন ধর্ম ফিরে আসে, কারণ পোলারায়িত হওয়ার সময় দৃশ্যমান অঞ্চলের কিছু আলো শোষণ করে। যেটা যত বেশি পোলারিত হবে সেটি দৃশ্যমান অঞ্চলের তত বেশি বর্ণ শোষণ করার ক্ষমতা রাখবে। আংশিক বর্ণ যদি দৃশ্যমান অঞ্চলে শোষণ করে তাহলে যে বাকি বর্ণগুলো থাকে বা ওইগুলোকে পূরক বর্ণ বলা হচ্ছে, এগুলোর মিলিত রূপটা হবে রঙিন। তাহলে এইটাতে যেহেতু পোলারায়ন ঘটছে কম, তাই এটার বর্ণ শোষণ কম হয়েছে। এইটাতে পোলারায়ন বেশি হয়েছে, তাই বর্ণ শোষণ দৃশ্যমান অঞ্চলের কিছু বর্ণ বেশি শোষণ হয়েছে, তাই এটা রঙিন হয়। তাহলে এটা সাদা, এইটাও সাদা, এটা হালকা হলুদ আর এটা গাঢ় হলুদ। তাহলে এইভাবে বর্ণের সৃষ্টি হয়ে থাকে। এটা গেল 3 নম্বর পয়েন্ট। এবার আমরা আসি 4 নম্বর, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে। ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটাল ইলেকট্রন যদি কোনো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি আর এফ অরবিটালে ইলেকট্রন থাকে তাহলে সেটার পোলারায়ন বেশি ঘটে। তাহলে কোনো ক্যাটায়নের ডি এফ এ ইলেকট্রন বেশি থাকলে পোলারায়ন বেশি ঘটে থাকে। তাহলে ডি ও এফ এ ইলেকট্রন থাকলে পোলারায়ন বেশি হয়। এই সুবাদে আমরা বলতে পারি যে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে কপার ক্লোরাইড, এটা কপার প্লাস, এটাও কপার প্লাস। এরও 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে 1s2 2s2 2p6, আর এইখানে আছে 3s2 3p6 এর ইলেকট্রন বিন্যাস পটাশিয়াম আয়নটার। কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। এরও 3 নম্বর কক্ষপথ রয়েছে, এরও 3 নম্বর কক্ষপথ রয়েছে, কিন্তু এর ডিতে ইলেকট্রন নেই, কিন্তু এর ডিতে ইলেকট্রন আছে, যে কারণে এইটার ক্ষেত্রে পোলারায়ন বেশি ঘটেছে। তাহলে এই যৌগটার আয়নিক ধর্ম বেশি, এটার পোলারায়ন বেশি ঘটার কারণে এটার আয়নিক ধর্ম কম, এটার সামাজিক ধর্ম বেশি। তাহলে এর গলনাঙ্ক বেশি হবে, এর গলনাঙ্ক কম হবে। এটার পানিতে দ্রাব্যতা বেশি হবে, এটার পানিতে দ্রাব্যতা কম হবে। এটা রঙিন নাও হতে পারে, কিন্তু এটার পোলারায়ন বেশি ঘটার কারণে এটা রঙিন হবে অবশ্যই। তাহলে আমরা ফাজানের নিয়মে যে 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। অনুরূপভাবে আমরা এখানে আরও কিছু বলতে পারি, যেমন হচ্ছে ফেরাস ক্লোরাইড আর হচ্ছে ফেরিক ক্লোরাইড, এই দুটার মধ্যে কোনটা দ্রাব্যতা বেশি হবে? এটাতে 2+, এটাতে 3+। তাহলে চার্জ, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলারায়ন তত, তাহলে এটাতে পোলারায়ন বেশি ঘটছে, এটাতে কম ঘটছে। এটা পানিতে দ্রবণীয় হলে এটা পানিতে অদ্রবণীয়। এটার রং কিন্তু হালকা সবুজ হলে এটার রং গাঢ় বাদামি, তার বর্ণ কিন্তু পরিবর্তন হচ্ছে। লেড ক্লোরাইড Cl2 আর হচ্ছে লেড আয়োডাইড, এইটার ক্ষেত্রে ক্যাটায়ন দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, এটাও 2+, এটাও 2+। তাহলে অ্যানায়ন এখানে হচ্ছে ক্লোরাইড আর এখানে হচ্ছে আয়োডাইড, এইখানকার চেয়ে এখানকার অ্যানায়নটা বড় হয়, এটাতে পোলারায়ন বেশি ঘটছে। তাই এটা যদি পানিতে আংশিক দ্রবণীয় হয় এটা অদ্রবণীয়, এটা সাদা হলে এটা হচ্ছে গাঢ় হলুদ। তাহলে এই পোলারায়নের কারণে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে এই হলো ফাজানের নিয়ম। তো উত্তরটি কী হবে বের করো। অবস্থান্তর মৌল কোনটি? এখানে 1 2 3 তিনটি দেয়া আছে, সঠিক উত্তর কোনটি হবে? তো অবস্থান্তর মৌল কাকে বলে এবং কখন এটাকে আমরা অবস্থান্তর হিসেবে ধরব? অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল, এই যে এই বিষয়টা, তো আমরা তার আগেই জানার চেষ্টা করব যে ডি ব্লক মৌল, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা ডিতে যায় তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। যেমন আমরা যদি দেখি কপারের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 এখানে 29টা, 2p6 3s2 3p6 3d আর 4s, এখানে 2টা যাওয়ার কথা, এখানে 9টা যাওয়ার কথা, কিন্তু এটা একটু ব্যতিক্রম হওয়ার কারণে এখানে 1টা যাবে, এখানে 10টা যাবে। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা ডিতে এসেছে, সুতরাং এটাকে আমরা ডি ব্লক মৌল অনায়াসে বলতে পারি। কিন্তু অবস্থান্তর মৌল বলা হচ্ছে যাদের, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে, তাহলে কার সুস্থিত আয়নে? ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি সুস্থিত আয়ন কিন্তু হতে হবে, এর আয়ন অনেক হতে পারে, যেমন কপারের হতে পারে এই কপার প্লাস, কপার 2+। সুস্থিত আয়ন আমরা কোনটাকে বুঝবো? যে আয়নটার যৌগগুলো স্থায়ী,
যেমন কপার প্লাসের যৌগগুলো স্থায়ী না, এই যৌগগুলো টিকে থাকে না, এরা ডাইমার গঠন করে বা অন্য যৌগে পরিণত হয়। তাহলে এইটা সুস্থিত আয়ন নয়, এইটা সুস্থিত আয়ন। তাহলে যাদের ইলেকট্রন বিন্যাস, যে সকল ডেভেলপ মৌলের ইলেকট্রন বিন্যাস করলে যার সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 3d10 হয়, এই একটা ইলেকট্রন এখান থেকে চলে যায়। আবার যদি এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে 3d9 হয়, অর্থাৎ এখান থেকে একটা যায়, এখান থেকে একটা যায়, দুইটা ইলেকট্রন চলে গেছে। তাহলে এর সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা আংশিক পূর্ণ আছে। তাহলে যে সকল ডেভেলপ মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে বলা হচ্ছে অবস্থান্তর মৌল। তাহলে মৌলটা অবস্থান্তর, এই আয়নটাকে বলা হচ্ছে না অবস্থান্তর। প্রশ্নটা ছিল অবস্থান্তর মৌল, তাহলে মৌলটা অবস্থান্তর। তো মৌল থেকে যা কিছুই পাবো সেগুলো সব অবস্থান্তর মৌলেরই। তাহলে এইটা থেকে যদি এই আয়নটা পাওয়া যায় তাহলে এটাও অবস্থান্তর মৌলেরই আয়ন, আবার এইটা থেকে এইটা পাওয়া যায়, এটাও অবস্থান্তর মৌলেরই আয়ন। সুতরাং আমরা বলতে পারি এটাও অবস্থান্তর মৌল, এটাও অবস্থান্তর মৌল, এটাও অবস্থান্তর মৌল। তাহলে মাথায় রাখতে হবে যে আয়ন বলেনি, কখনো অবস্থান্তর আয়ন বলে কোনো প্রশ্ন নেই। অবস্থান্তর মৌল কি, যে কারণে তোমাদের এই অবস্থান্তর মৌল এভাবেই চিহ্নিত করতে হবে। বিষয়টি বিস্তারিত বলা হলো। এবার নিশ্চয়ই তোমরা অবস্থান্তর মৌল কি এবং উত্তর কোনটি হবে এটা লিখতে পারবে, বের করতে পারবে। অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর মধ্যে কি কি বন্ধন রয়েছে? সমযোজী, সন্নিবেশ, আয়নিক, অর্থাৎ কোন বন্ধন কতটি আছে এটি তোমাদের ভেঙে ভেঙে দেখানো হচ্ছে। এই অণুটির গঠন দেখতে থাকো। অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর আমরা গঠন দেখি এবং এর মধ্যে কি কি বন্ধন রয়েছে এই বিষয়টি আমরা লক্ষ্য করার চেষ্টা করি। অ্যামোনিয়াম ক্লোরাইড, তো অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা প্রথমত ভাঙার চেষ্টা করি তাহলে এর মধ্যে আমরা পাবো একটা অ্যামোনিয়াম, অর্থাৎ এটা থেকে অ্যামোনিয়াম আয়ন পাওয়া যাবে আর একটা ক্লোরাইড আয়ন পাওয়া যাবে। তাহলে এই ধনাত্মক আর ঋণাত্মক আয়ন, এর মধ্যে একটা প্লাস একটা মাইনাসের মধ্যে একটি আয়নিক বন্ধন হচ্ছে, একটি আয়নিক বন্ধন, এই একটা আমরা বন্ধন পাচ্ছি, এর মধ্যে আয়নিক বন্ধন। এবার এই জিনিসটাকে যদি আমরা খুঁজে বের করি তাহলে এর মধ্যে কিভাবে আছে এটা, তো আমরা জানি একটা অ্যামোনিয়া অণু ছিল, সেই অ্যামোনিয়া অণুটার গঠন আর এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন ছিল। এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রনটা একটা হাইড্রোজেন আয়ন এর সাথে যুক্ত হয়, অর্থাৎ এ ইলেকট্রন একে দিচ্ছে, তাহলে এটা সন্নিবেশ বন্ধন। তাহলে এই জায়গায় তিনটা সমযোজী বন্ধন আর একটা সন্নিবেশ বন্ধন, তিনটি সমযোজী বন্ধন আর একটি সন্নিবেশ বন্ধন পাচ্ছি। তাহলে এইভাবে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি বন্ধন আছে এটা আমরা খুঁজে বের করতে পারি। এবার উত্তর খুঁজে বের করো। নিচের কোনটির ব্যাসার্ধ কম, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র হবে কোনটি? তাহলে আয়নিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ এগুলোর ব্যাখ্যাটা দেখো। ব্যাসার্ধ হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হচ্ছে একটা পরমাণু যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এর যে ব্যাসার্ধ, এই পরমাণুটার কেন্দ্র থেকে সর্বশেষ ইলেকট্রন মেঘের দূরত্ব, এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস। তো পরমাণুর চেয়ে ক্যাটায়ন সব সময় ছোট, হ্যাঁ, পরমাণু অপেক্ষা ক্যাটায়ন সর্বদাই ছোট হয়। তাহলে পরমাণু অপেক্ষা ক্যাটায়ন সবসময় ছোট হয়, কারণ হচ্ছে এর থেকে একটা ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে ওই ইলেকট্রনটি বের হওয়ার কারণে তার কেন্দ্রের চার্জ অপেক্ষা ইলেকট্রনের সংখ্যা কমে গেল, তাই ওই ইলেকট্রনগুলোকে কেন্দ্র বেশি শক্তি দ্বারা নিজের দিকে আকর্ষণ করে, তাই এটার সংকোচন হয়। তাহলে পরমাণু অপেক্ষা এর ব্যাসার্ধের মান কম হয়। আবার পরমাণু অপেক্ষা অ্যানায়নের ব্যাসার্ধ, অর্থাৎ এই অ্যানায়ন যদি হয় তাহলে সর্বদাই বেশি হয়। তাহলে অ্যানায়নের ব্যাসার্ধ সর্বদাই বেশি হয়, কারণ এর শেষ স্তরে যদি ইলেকট্রন বাড়ে তাহলে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, ইলেকট্রন বিকর্ষণ মান অধিক হয়, আর এই বিকর্ষণ মানটা অধিক হলে কক্ষপথে সম্প্রসারণ ঘটে, পরস্পর থেকে ওরা দূরে সরে যাওয়ার প্রবণতা দেখায়। তো যে কোনো ব্যাসার্ধই হোক না কেন, আমরা যদি এটা চিন্তা করি একই পর্যায়ে বা হতে ডানে ব্যাসার্ধের মান কি হয়, কমে, আর এই দিকে সব সময় ব্যাসার্ধের মান বাড়ে।
তো আমরা যদি 3 নম্বর পর্যায়ে আমরা দেখি, তৃতীয় পর্যায়ে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তারপর হচ্ছে নিয়ন। তৃতীয় পর্যায়ে হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর হচ্ছে আর্গন। তো এইখানে আমরা যদি চিন্তা করি তাহলে এই দিক থেকে এই দিকে গেলে কি হবে, কমবে। তো এইটার চেয়ে এটা ছোট, আরও ছোট, আরও ছোট, তাহলে এর চেয়ে এইটা আরও ছোট। তাহলে এইটা আবার এর চেয়ে এইখানে উপর থেকে নিচের দিকে গেলে এটা বড় হয়। তো এটা যেহেতু বড়, তো আমরা যদি চিন্তা করি এই ফ্লোরিনের চেয়ে ছোট হচ্ছে কে, নিয়ন। কিন্তু বড় হবে সোডিয়াম অবশ্যই, নিয়নের 2টা কক্ষপথ কিন্তু সোডিয়ামের 3টা কক্ষপথ। এখন আমরা যদি নিয়ন আর সোডিয়াম এর মধ্যে চিন্তা করি তাহলে অবশ্যই সোডিয়াম বড়, এর 2টি স্তর, এর হচ্ছে 3টে স্তর। এবার যদি নিয়ন আর সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে এরও 2টা শক্তি স্তর, এরও 2টা শক্তি স্তর। কিন্তু এর ইলেকট্রন হচ্ছে কয়টি, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি, আর এর ইলেকট্রন হচ্ছে 11টি। তাহলে এর 11টি বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতেছে, 10টি আকর্ষণ করতেছে। তাহলে সংকোচন এইখানে বেশি ঘটছে। তাহলে এইটা হচ্ছে এইটার আকার বড় হবে। অবশ্যই নিয়ন সোডিয়াম আয়ন অপেক্ষা নিয়নের আকার বড় হবে, কারণ কক্ষপথ একই, কিন্তু কক্ষপথে ইলেকট্রন, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাও একই, কিন্তু এর কেন্দ্রে প্রোটন সংখ্যা কম, এর বেশি। কাজেই বেশি প্রোটন ইলেকট্রনগুলোকে সহজেই আকর্ষণ করে সংকোচন ঘটাতে পারবে। তাই অবশ্যই এইটার আকার এর চেয়ে ছোট, অর্থাৎ এটা বড়, এটা ছোট। পানিতে কোনটির দ্রাব্যতা অধিক হবে? তো এই দ্রাব্যতা বিষয়টি ফাজানের নিয়মটি হতেই তোমরা দিতে পারবা। এটির ব্যাখ্যা আগেই দেওয়া হয়েছে, ইনশাল্লাহ উত্তর খুঁজে পাবা। কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে বেশি? তাহলে এখানে তোমাদের বন্ধন কোণগুলো সংকরণ ও বন্ধন কোণের আলোচনা থেকেই এর ব্যাখ্যা পেয়ে যাবা। তারপরে একটু ধারণা দেওয়া হচ্ছে তোমাদেরকে, দেখো। সঠিক উত্তর পেয়েছো নিশ্চয়ই। পানি, সালফার ডাইঅক্সাইড, টিন ক্লোরাইড অণু 3টির ক্ষেত্রে প্রত্যেকের কেন্দ্রীয় পরমাণু একই ধরনের সংঘটিত, প্রত্যেকের জ্যামিতিক গঠন একই, প্রত্যেকের বন্ধন কোণের মান একই। তো এই বিষয়গুলো দেখো, আমি আলোচনার মাধ্যমে দেখাচ্ছি। তো এবার নিশ্চয়ই উত্তর খুঁজে পেয়েছো। এখানে আয়রনের 2টি জটিল যৌগ দেয়া আছে। এই জটিল যৌগ 2টি সম্পর্কে তোমাদের কোনটি আসলে মিল রয়েছে? জ্যামিতিক গঠন একই, চৌম্বক ধর্ম একই, সংকরণ একই। তো এদের ধারণাগুলো দেখে নাও, তারপর উত্তর খুঁজে বের করো। এখানে একটি উদ্দীপক দেয়া আছে, এই উদ্দীপকটি দেখে এর উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করো। নিশ্চয়ই তোমাদের খুঁজে বের করতে হবে মৌলগুলো কি কি আছে, এবং এই মৌলগুলোর মধ্যে যে যৌগ গঠিত হয়েছে সেই যৌগটার মধ্যে মুক্ত ইলেকট্রন জোড় কতটি করে আছে। তো ধারণাটি আমি একটু আলোচনা করছি, দেখো। আবারও ওই একই উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকের আলোকে আয়নীকরণ শক্তির ক্রম, অর্থাৎ কোনটি বেশি কোনটি কম, ইলেকট্রন আসক্তির মান এবং ডাইমার গঠন করে কিনা এই বিষয়টি দেয়া আছে। তাহলে আগের ধারণা থেকেই এর উত্তরটি তোমরা খুঁজে বের করতে পারবে, এবং সঠিক উত্তর কি হবে সেটি তোমরা বের করো। নিচের কোনটি প্রকৃত এফ ব্লক মৌল? তো এফ ব্লক মৌল আমরা জানি যে যাদের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করেছে সেটাকে এফ ব্লক মৌল বলা হয়। এদের ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা যদি লক্ষ্য করো তাহলে এর উত্তরটি নিশ্চয়ই পাবে। ল্যান্থানাম, অ্যাক্টিনাম, থোরিয়াম আর লিউটেশিয়াম। কোন অক্সাইড পানির সাথে মিশালে সর্বাধিক অম্লীয় দ্রবণ তৈরি করে? আমরা জানি ধাতুর অক্সাইডগুলো হচ্ছে ক্ষারধর্মী, অধাতুর অক্সাইডগুলো অম্লধর্মী। তো দেখতে থাকো উত্তর। নিচের কোন উক্তিটি সঠিক? এখানে পাই বন্ধন, সিগমা বন্ধন এর মধ্যে কোনটি শক্তিশালী?
এবং কোনটির সাথে কোনটি সিগমা বন্ধন গঠন করতে পারে এটি অবশ্য পূর্বেই আমি আলোচনায় দেখিয়েছি। তোমরা সেখান থেকে উত্তর খুঁজে বের করো। নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি? সিলিকন, ফসফরাস, সালফার, টিন। এরপরে প্রশ্ন, নিচের কোন অণুগুলো নন পোলার? এখানে তোমাদের পোলার আর নন পোলারের জন্য তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে বের করতে হবে। তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী নিচের কোনটি সঠিক হবে? তো তোমাদের তড়িৎ ঋণাত্মকতার যে ক্রমটি রয়েছে, পরমাণুর আকার ছোট বড়, এখান থেকে এর উত্তরটা খুঁজে বের করতে পারো। ধারণা দেওয়া হচ্ছে কিছুটা। স্ফুটনাঙ্কের উচ্চক্রম অনুসারে এখানে দেখানো হয়েছে। তো স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এটা নির্ভর করে, এই যেহেতু যৌগগুলো সমযোজী যৌগ, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাখ্যা আমরা দিতে পারি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দ্বারা। তো এর পার্থক্য সম্পর্কে ধারণা তোমাদের দেওয়া হচ্ছে, খুঁজে বের করো। কোন অক্সাইড পানির সাথে মিশালে সর্বাধিক অম্লীয় দ্রবণ তৈরি করবে? এই প্রশ্নটি সম্ভবত এর আগেও দেওয়া হয়েছে, তো এটা তোমরা নিজেরাই পারবে। নিচের কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক? ফ্রান্সিয়াম, সোডিয়াম, সিজিয়াম, অ্যালুমিনিয়াম। তো এর আলোচনা আমি করব, এটা তোমরা দেখে এর উত্তর দেওয়ার চেষ্টা করবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু? কোনটা সঠিক নয়? এখানে 4টি দেওয়া আছে, তোমাদের খুঁজে বের করতে হবে। তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী নিচের কোনটি সঠিক? এটি তোমাদের দরকার নেই। তো সবাইকে ধন্যবাদ।